নমস্কার বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি আরও একটি অডিও ক্লাস নিয়ে। আমরা সবাই জানি ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল SLST একাদশ দ্বাদশ শ্রেণীর যে লিখিত পরীক্ষার মার্কস এবং ইন্টারভিউতে কারা ডাক পাবেন তার জন্য ইন্টিমেশন লেটার অলরেডি জারি হয়ে গেছে। তো এবার আমাদের ফুল ফ্লেজ প্রিপারেশন করতে হবে ইন্টারভিউয়ের জন্য এবং ডেমো ক্লাসের জন্য। আজকে আমাদের টপিক বিশেষ করে যে ব্রাঞ্চটি নিয়ে আমরা আলোচনা করব, জিওগ্রাফিক্যাল থট। তো চলুন সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, জিওগ্রাফিক্যাল থটে প্রথম প্রশ্ন যদি আমাদের এইভাবে করা হয়ে থাকে যে ডিটারমিনিজম বা নিয়তিবাদ এবং পসিবিলিজম বা সম্ভাবনাবাদ এর মধ্যে মূল বিরোধ কোথায়, আর আপনি কোনটিতে বিশ্বাসী? আমরা কিভাবে উত্তর দিতে পারি? নিয়তিবাদ বা ডিটারমিনিজম বলে প্রকৃতি সব নির্ধারণ করে, নেচার ইজ মাস্টার। যেমন মরুভূমির মানুষ কৃষি করতে পারে না, কিন্তু সম্ভাবনাবাদ বলে মানুষ প্রযুক্তির সাহায্যে প্রাকৃতিক সীমাবদ্ধতা অতিক্রম করতে পারে, অর্থাৎ ম্যান ইজ দ্য মাস্টার। যেমন মরুভূমিতে জলসেচ করে চাষ করা, আমি সম্ভাবনাবাদী, কারণ মানুষ এখন প্রকৃতির সাথে অ্যাডজাস্ট করে চলছে, শুধু নিয়তির কাছে কিন্তু মাথা নত করছে না। 2 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, ভূগোলে কোয়ান্টিটেটিভ রেভলিউশন কেন ঘটলো, আর এই বিপ্লবের একটি সুবিধা একটি সীমাবদ্ধতা বলুন। আমরা এইভাবে উত্তর দিতে পারি, 1950-এর দশকে ভূগোলকে আরও অনেক বেশি সায়েন্টিফিক এবং প্রেডিক্টিভ, অর্থাৎ বৈজ্ঞানিক এবং ভবিষ্যৎবাণীমূলক করে তোলার জন্য এই কোয়ান্টিটেটিভ রেভলিউশন এর উদ্ভব ঘটে। এর সুবিধা হিসেবে বলতে পারি যে বিশ্লেষণের ক্ষেত্রে অনেক প্রেসিশন বা তার সুনির্দিষ্টতা বাড়িয়ে তোলে। আর এর সীমাবদ্ধতা আমরা যদি বলতে পারি, এটা কিন্তু হিউম্যান ভ্যালুকে উপেক্ষা করে বা আঞ্চলিক বিশেষত্ব এগুলিকে অতটা গুরুত্ব দেয় না। কারণ আমার ইমোশান, আমার ভালো লাগা, খারাপ লাগা, আমার খিদে, এগুলি সব কিছুকে তো আর সংখ্যার মাধ্যমে এক্সপ্লেন করা যায় না। এটি কিন্তু একটা কোয়ান্টিটেটিভ রেভলিউশনের আমরা বলতে পারি সীমাবদ্ধতা। 3 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, র্যাডিক্যাল স্কুল কিভাবে প্রচলিত ভূগোলের যে ধারণা তাকে চ্যালেঞ্জ করেছিল? আমরা এইভাবে উত্তর দিতে পারি, র্যাডিক্যাল ভূগোল সমাজের যে ক্লাস ইনইকুয়ালিটি বা শ্রেণী বৈষম্য, দারিদ্র্য এবং সামাজিক অন্যায় এর কারণ বিশ্লেষণ করে। এটি শুধুমাত্র সমস্যার বর্ণনা না করে পরিবর্তনের পক্ষে কথা বলে। উদাহরণস্বরূপ আমরা কলকাতার বিভিন্ন বস্তি এর কথা বলতে পারি। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে ওয়েলফেয়ার জিওগ্রাফি বা কল্যাণমূলক ভূগোল এর মূল লক্ষ্য কী, এটি কিভাবে একটি শহরের পরিকল্পনায় সাহায্য করতে পারে? আমরা এইভাবে উত্তর দিতে পারি, কল্যাণমূলক ভূগোল বা ওয়েলফেয়ার জিওগ্রাফি এর মূল লক্ষ্য হল সমাজে যে সমস্ত সুযোগ সুবিধা এবং সম্পদের বন্টন এর ক্ষেত্রে বৈষম্য কমানো। শহরের পরিকল্পনায় এটি দেখা যায়, কোথায় হাসপাতাল বা কোথায় বিদ্যালয় স্থাপন করা প্রয়োজন, যেখানে সবচেয়ে বেশি দুর্বল মানুষ রয়েছে সেখানে। এরকম নয় যে শুধু আমার লাভ যে এলাকায় হবে, একটা অ্যাগ্লোমারেটেড এরিয়া সেখানেই শুধু নয়। ওয়েলফেয়ার জিওগ্রাফি সম্পদের ডিস্ট্রিবিউশনটা হবে ইকুয়ালি, বিশেষ করে যেখানে দুর্বল এলাকা, দুর্বল মানুষজন বেশি রয়েছে সেখানে এর প্রভাব বেশি থাকবে। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করে থাকে যে বিহেভিয়ারাল জিওগ্রাফি বলতে আপনি কি বোঝেন, একটি সহজ উদাহরণ দিন। আমরা এইভাবে বলতে পারি, বিহেভিয়ারাল জিওগ্রাফি দেখায় যে মানুষ স্থান বা পরিবেশ সম্পর্কে তাদের ব্যক্তিগত উপলব্ধি, অভিজ্ঞতা এবং মানসিকতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। তাহলে পরিবেশ সম্পর্কে তাদের ব্যক্তিগত যে উপলব্ধি, অভিজ্ঞতা এবং মানসিকতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। যেমন দুজন ক্রেতা একই দূরত্বে দুটি দোকান থাকা সত্ত্বেও একজন হয়তো অনেক পুরনো বা বিশ্বস্ত দোকানটিতেই যাবে যদিও দূরত্ব বেশি, কারণ তার কাছে দূরত্ব নয়, ভরসা বা অভ্যস্ততা বেশি গুরুত্বপূর্ণ।
পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে ওয়েলফেয়ার জিওগ্রাফি উত্থানের পেছনে কারণটা কী ছিল, আমরা এইভাবে উত্তর দিতে পারি, কোয়ান্টিটেটিভ রেভলিউশনের পর যখন দেখা গেল যে ডেটা অ্যানালিসিস সত্ত্বেও সমাজে আঞ্চলিক যে বৈষম্য বা রিজনাল ইনইকুয়ালিটি এবং দারিদ্র কিন্তু কমছে না, তখন ভূগোলবিদরা বুঝতে পারেন যে শুধুমাত্র সংখ্যা দিয়ে মানব জীবনের যে গুণমান বা কোয়ালিটি অফ লাইফ এটা মাপা সম্ভব নয়। এই সামাজিক উদ্বেগের ফলেই কিন্তু ওয়েলফেয়ার জিওগ্রাফি বা কল্যাণমূলক ভূগোলের জন্ম হয়। পরবর্তী প্রশ্ন যদি আমাদের এইভাবে করা হয়ে থাকে যে ভূগোলের স্থান বা স্পেস বলতে আপনি ঠিক কী বোঝেন, আর এটি কিভাবে একটা স্পেশাল অর্গানাইজেশন বা একটা স্থানিক সংগঠন এর জন্ম দেয়, আমরা এইভাবে উত্তর দিতে পারি। ভূগোলে স্থান মূলত 3 প্রকার: অ্যাবসলিউট বা পরম স্থান, রিলেটিভ বা আপেক্ষিক স্থান যেটা সময় বা খরচ দ্বারা পরিবর্তনশীল, এবং রিলেশনাল বা সম্পর্কযুক্ত স্থান, এটা সংযোগ দ্বারা সৃষ্ট। এই এবার স্পেশাল অর্গানাইজেশন কি হলো, এই যে স্থানকে কাজে লাগিয়ে মানুষের কার্যকলাপকে অনেক বেশি কার্যকরী উপায়ে সাজানো, যেমন একটি শহরের কেন্দ্রস্থলে বাজারের অবস্থান বা পরিবহন রুটের বিন্যাস, এটি হলো একটি স্পেশাল অর্গানাইজেশনের উদাহরণ। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, আচ্ছা আপনি কোন ধরনের ভূগোলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সিস্টেমেটিক নাকি রিজনাল? আমরা এইভাবে উত্তর দিতে পারি যে আমি সিস্টেমেটিক জিওগ্রাফিতে অনেক বেশি স্বচ্ছন্দ, কারণ এটি জলবায়ু বা শিলার মতো একটি একক উপাদানকে গ্লোবাল স্তরে অ্যানালিসিস করে। যেমন পৃথিবীর সমস্ত স্থানে আগ্নেয়গিরির উৎপত্তি যে প্রক্রিয়া সেটা একই সূত্র মেনে চলে। অন্যদিকে আঞ্চলিক ভূগোল বা রিজনাল জিওগ্রাফি কী করে, সমস্ত উপাদানকে একটি নির্দিষ্ট এলাকার সাপেক্ষে, যেমন সুন্দরবন এই নির্দিষ্ট এলাকাটাকেই শুধু বিশ্লেষণ করবে। দুটোই দরকার, তবে সিস্টেমেটিক যে জিওগ্রাফি সেটা এই ধারণাটাকে একটা গ্লোবাল অ্যানালিসিস করে, তাই আমি সিস্টেমেটিককে বেশি সাপোর্ট করব। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, আচ্ছা মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাকশন বলতে আপনি কি বোঝেন, একটি মডেল এর কথা বলুন, ইন্টারঅ্যাক্টিভ একটি মডেলের কথা বলুন। আমরা এইভাবে বলতে পারি, ইন্টারঅ্যাকশন হলো স্থানিক বন্টনের ফলে স্পেশাল যে ডিস্ট্রিবিউশন তার জন্য সৃষ্ট মানুষ জিনিস বা তথ্যের চলাচল বা মুভমেন্ট। এর সবচেয়ে একটা সাধারণ মডেল হলো গ্র্যাভিটি মডেল, যেটা বলে যে দুটি স্থানের মধ্যে যে ইন্টারঅ্যাকশন তাদের জনসংখ্যা এর গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্ব এর বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দুটি বড় এবং কাছাকাছি শহরের মধ্যে মিথস্ক্রিয়া সবচেয়ে বেশি হবে।